শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই নৌপথ। হরমুজের নিয়ন্ত্রণে থাকবে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শর্ত সাপেক্ষে জলপথটি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারের অনুমতি দেওয়ার কথা জানায় তেহরান। সে সময় বলা হয়, সামরিক যে কোনো জাহাজের জন্য পুরোপুরি নিষিদ্ধ থাকবে এই পথ। শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইরান, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গের ধারাবাহিকতা বজায় রেখে অবরোধের নামে জলদস্যুতা ও অবৈধ দখলদারিত্বের মতো কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, যে কারণে হরমুজকে তার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ চলাচলের স্বাধীনতার উপর আরোপিত বিধিনিষেধ তুলে না নিবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ কঠোর নিয়ন্ত্রণের আওতায় থাকবে। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে এবার পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাহায্য নিয়েই ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা থেকে নিউক্লিয়ার ডাস্ট সরিয়ে নেওয়া হবে বলে দাবি করেন তিনি। তবে সরাসরি এই দাবি নাকচ করে দিয়েছেন ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, তাদের কাছে দেশের মাটির মতোই গুরুত্ব বহন করে এই উপাদান। ইরানের সাথে যখন দ্বিতীয় দফায় মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে চলছে তোড়জোড়, তখন আবারও পরমাণু ইস্যুতে বিবাদ তুঙ্গে তেহরান ওয়াশিংটনের মধ্যে। এবার ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সহ পরমাণু কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অ্যারিজোনার এক সমাবেশে তিনি দাবি করেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে। আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলব। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই পারমাণবিক অবশিষ্টাংশগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এই ইস্যুকে রেডলাইন আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করছে না তারা। আমি আপনাদের নিশ্চিত করছি, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তর করা হবে না। ইরানের মাটি যেমন আমাদের কাছে পবিত্র, তেমনি এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, ইউরেনিয়াম হস্তান্তরের বিনিময়ে ইরানের জব্দকৃত 20 মিলিয়ন অর্থ মুক্ত করে দেবে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি নাকচ করে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরান ইউরেনিয়ামের মজুদ ছাড়লেও এ বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়াবে না ওয়াশিংটন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসলামাবাদে এই বৈঠক হতে পারে। আর ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিরা আগামীকাল ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু জানায়নি। এর আগে গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে আলোচনা, তবে তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে ইরান যুক্তরাষ্ট্র। কমছে না রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন আর জনমানুষের ভোগান্তি। গভীর রাত থেকে সিরিয়ালে দাঁড়ান গ্রাহকরা। 12-13 ঘন্টার অসহ্য অপেক্ষার পর যতটুকু জ্বালানি তেল মেলে তা দিয়ে একদিনও চলা যায় না। অপেক্ষমান গাড়িগুলোর কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি ক্ষুব্ধ গ্রাহকদের। রাইড শেয়ার করেন মোহাম্মদ কাউসার। দৈনিক তার জ্বালানি লাগে 4 থেকে 5 লিটার, অথচ 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেটুকু জ্বালানি পাচ্ছেন তাতে টেনে টুনে চলে একদিন। পরদিন আবারও দাঁড়াতে হয় লাইনে। এতে কর্মঘণ্টা আর রোজগার দুটোই কমছে। এখন 500 টাকা করে দিলে তো একদিন যাচ্ছে। আমি তো রাইড শেয়ারিং করলে তো দেখা যাচ্ছে 500 টাকা তেলে একদিন যাবে। ফিলিং স্টেশনগুলোর সামনে হাজারো মানুষের ভোগান্তি এখন নিত্যকার চিত্র। কাঠ ফাটা রোদে 12-13 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা, তাও পাম্পে মজুদ তেল পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আমি হার্টের রোগী, এখন পর্যন্ত কিছু খেতে পারি নাই।
তাহলে এই অবস্থা আমার কি হওয়া উচিত? তারপরেও এরা তেল দিতে সম্পূর্ণ তেল আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত তেল পাচ্ছি না। খাওয়া দাওয়া কালকে না খাই আইছিলাম, হোটেলে এখানে খাইছি। তেল ভরতে যে 6 থেকে 7 ঘন্টা চলে যাচ্ছে, যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কি স্টেপস নিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। 2 দিন পর শুনতেছি জাহাজ আসতেছে বাট আমাদের তীরে আর ভিড়তেছে না আলটিমেটলি। বাচ্চা রেখে পড়াশোনা ওদের সবকিছু বাদ দিয়ে দীর্ঘক্ষণ 5-6 ঘন্টা লাইনে থেকে তেল নেওয়াটা এটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর একটা ব্যাপার। চলমান ভোগান্তিতে কিছুটা স্বস্তি এনেছে ফুয়েল পাস। মোটরসাইকেলে পাম্প ভেদে ফুয়েল পাসে মিলছে 1000 থেকে 1200 টাকার তেল, পাস ছাড়া মিলছে 500 থেকে 800 টাকার। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছেন তারা। অন্যদিকে গ্রাহকের চাহিদা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। দুয়ে মিলিয়ে তীব্র হচ্ছে এই সংকট। ফুয়েল পাস নিলে এখানে 1000 টাকা দিচ্ছে, আর ফুয়েল পাস ছাড়া হচ্ছে 500 টাকা। এজন্য ফুয়েল পাস দিয়ে নিলে আমি মনে করি সুবিধা, তাহলে একবারে বেশি তেল নেওয়া যাবে। 5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থেকে আমি 1000 টাকা তেল পাচ্ছি অ্যাপসের মাধ্যমে। নর্মালি আসলে 500 টাকার তেল 1000 টাকার করে দিচ্ছি অ্যাপসে যারা আসতেছে, আর যারা নর্মাল আছে তাদেরকে 500 টাকা দিচ্ছি। ওনাদেরকে আমরা ইন্সপায়ার করতেছি যে ভাই আপনারা তাড়াতাড়ি অ্যাপসটা ডাউনলোড করেন, ফুয়েল পাস অ্যাপসটা ডাউনলোড করেন। তেল আমাদের বিক্রি করতে 5 ঘন্টা বা 6 ঘন্টাই লাগে, বিক্রি হয়ে গেল পাম্পও বন্ধ। তেলের মজুদ স্বাভাবিক বারবারই বলছে সরকার, অথচ কমছে না জনমানুষের এই ভোগান্তি। দ্রুতই সুনির্দিষ্ট দিক নির্দেশনা চায় ভুক্তভোগীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদ গেটে তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি বলেছেন, জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরা হবে। এর আগে রাজধানী শিশু হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, হাম চিকিৎসায় আইসিইউর কোনো অস্তিত্ব নেই হাসপাতালে, পুরো স্বাস্থ্য খাতেই নাজেহাল অবস্থা বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। ইরান যুদ্ধের পর থেকে তেল নিয়ে ভোগান্তি শুরু দেশ জুড়ে। সরকার বলছে তেলের কমতি নেই, মূল সংকট বাড়তি চাহিদা ও মজুতদারিতে। তবে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। শনিবার রাজধানীর তেলের পাম্প পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এর আগে হাম আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান জামায়াত আমির। বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মোশতাক আহমেদ। বলেছেন, হামের চতুর্মুখী ব্যাপকতা কমতে অন্তত 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও দীর্ঘ সময় লাগবে। দ্রুত সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 জনের, আর আক্রান্ত 942 জন। হামে এত মৃত্যু, এত ভয়াবহ পরিস্থিতি 2 যুগেও দেখেনি দেশের মানুষ। 1 মাসেই প্রাণহানি 2 শতাধিক শিশু। ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত 20,000-এরও বেশি। হাসপাতালেই এখনও চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। হামের বর্তমান অবস্থাকে মহামারী আখ্যা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোশতাক আহমেদ। এই অবস্থায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। পাবলিক হেলথ এমার্জেন্সি বলি তো অবশ্যই হয়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সি আমি মুখে বলি, স্বীকার করি না করি, এই যে আপনার সরকার যে স্বাস্থ্যগত কাজগুলো করছে এগুলো সবই জরুরি ভিত্তিতে। গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তি
বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরও 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। চিকিৎসকরা বলছেন র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগেই হাম ছড়াতে পারে, তাই জ্বর এলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় নাই, যেটা 57 হয়ে গেছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, এটা খুব ছোঁয়াচে রোগ, এই জন্য কমসে কম 95% এলিজিবল যারা, তাদেরকে টিকা দিতে হয়। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতেও বৃদ্ধি করতে হবে বরাদ্দ। বাজেটের অন্তত 15% এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করার পরামর্শ তাদের। বিশেষায়িতভাবে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিগত দুটি সরকার যথাসময় হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা রোধ করা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে এবং করা হবে স্বাস্থ্য বিমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু ও আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই, তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের কথাও বলেন। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাষ্ট্র ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা ফিরিয়ে এনেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে ব্রিফিংয়ে তিনি বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বহুমুখী মিথ্যাচারে লিপ্ত থাকলেও সচেতন নাগরিকদের কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযোগ করেন, বিরোধী দল সহায়তা না করে সংসদে হট্টগোল ও গুজব ছড়ানোর মতো বিকল্প পথ বেছে নিয়েছে। এ সময় তিনি সরকারের ভুল ত্রুটি তুলে ধরার কথা বলেন, একই সাথে সরকারের নেওয়া উদ্যোগেরও পাশে থাকার আহ্বান জানান। টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর স্থান পাওয়া দেশের জন্য গৌরবের বলেও জানান মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব নেয়ার 2 মাসে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ সহ সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপের বিষয়ে তুলে ধরেন তিনি। দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে এনেছেন। ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যা এক অনন্য অর্জন।
সকলের সম্মানিত প্রয়াস থাকলেই আমরা আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। বিএনপি গুলশান কার্যালয়ে যাচ্ছি, সেখানে সংরক্ষিত নারী আসনের জন্য আজ দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানও যোগ দিয়েছেন। সহকর্মী আরেফিন শাকিল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। আরেফিন, আজ কতদিনের সাক্ষাৎ নেওয়া হবে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আজ মূলত 400 জনের একটা তালিকা আমরা দেখতে পেরেছি, 400 জন থেকে একটু বেশি। সেই তালিকা যারা মনোনয়ন কিনেছেন, দলীয় মনোনয়ন কিনেছেন, তাদের মূলত সাক্ষাৎকার হচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট এবং ময়মনসিংহ এই বিভাগগুলোর যারা প্রার্থী রয়েছেন তাদের সেই মনোনয়ন পর্ব, সাক্ষাৎকার পর্ব চলছে। এখন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, কিছুক্ষণ আগে টাঙ্গাইল, মানিকগঞ্জ শেষ হয়েছে। এখন মূলত গাজীপুরের বিভিন্ন জেলার যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং সেই সাক্ষাৎকারে মূলত মনোনয়ন বোর্ডের সদস্যরা দলে তাদের অবদান, সেই সঙ্গে গত 17 বছরে তারা কে কি কোথায় দায়িত্ব পালন করেছেন সেসব বিষয় নিয়ে মূলত তাদের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হচ্ছে। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু যারা এই অংশে অর্থাৎ যারা এই মনোনয়ন সাক্ষাৎকার এসেছেন তাদের সমর্থকরা বাইরে অবস্থান করছেন এবং তারা বিশ্বাস করছেন যে দলের দীর্ঘ 17 বছরের যে ত্যাগ তিতিক্ষা এবং তাদের যে অবদান, সেই অবদানকে মূল্যায়ন করে দল তাদেরকে চূড়ান্ত মনোনয়ন দিবে। যদিও মনোনয়ন বোর্ডে প্রত্যেকের জন্য একটি কমন প্রশ্ন রাখা হচ্ছে, যাকেই শেষ পর্যন্ত দল চূড়ান্ত করেন সেক্ষেত্রে তাদেরকে সমর্থন দিবে কিনা। সবাই এক বাক্যে সেই দলের হাইকমান্ডের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা দলীয় সিদ্ধান্ত তারা মেনে নেবেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেকই তারা আসলে আগামী দিনে দলের জন্য কাজ করবেন। এবং যারা মনোনয়ন বঞ্চিত হবেন খুব স্বাভাবিকভাবে তারা যেন কোনো ধরনের বিক্ষোভ কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া না দেন, সেই ধরনের প্রতিশ্রুতিও দলের পক্ষ থেকে রাখা হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা যেমন রয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং তারা তার 3টি বিষয়ে মূলত দলের যারা প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন এবং সেই 3টি বিষয় প্রশ্ন জানার পর সবার উদ্দেশ্যেই মূলত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন এবং সেই জায়গায় সবাই এক বাক্যে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বলছেন। এবং যেহেতু 36টি আসন বৃষ্টি, ফলে সেখানে 30 থেকে 32টি জায়গায় দলীয় মনোনয়ন দেওয়া হবে। বাকি আসনগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার, বিশেষ করে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে যারা পরিচিত মুখ এবং জুলাই যোদ্ধা, তাদেরকে সেখানে মনোনয়ন দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত রয়েছে বিএনপিতে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ আরেফিন। দেশের 5 জেলায় বজ্রপাতে 11 জন মারা গেছেন। এর মধ্যে শুধু সুনামগঞ্জেই প্রাণ গেছে 5 জনের। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে এই ঘটনা ঘটে। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় আকস্মিক ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে নিহত হন কলেজ শিক্ষার্থী হবিবুর রহমান সহ 3 কৃষক, রহমতুল্লাহ, লিটন মিয়া, নূরজামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরও কৃষকের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছেন 5 জন। এদিকে রংপুরের মেছাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে 2 জন নিহত হয়েছেন। সকালে এলাকায় বৃষ্টি হচ্ছিল, এ সময় স্থানীয় ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশুসহ 15-20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক তালেব মিয়া ও জেলে মিলন মিয়ার। শিশু সহ অন্তত 10 জন আহত হয় আর তাদেরকে উদ্ধার করে মেছাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর 3 শিশুকে পাঠানো হয় রংপুর মেডিকেলে। এছাড়া ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁয়ে 2 জন, নেত্রকোনায় 1 জন, হবিগঞ্জে বজ্রপাতে আরও 1 জনের প্রাণ গেছে। পরিকল্পিত ব্যবস্থাপনা আর সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন 5,500-এর বেশি হজ যাত্রী। সৌদি অংশের ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 হজ যাত্রী যাচ্ছেন সৌদি আরবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন শত শত হজযাত্রী। আমি আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আমি রাসূলকে কবর জিয়ারত করতে পারতেছি, এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আল্লাহর ঘরে যাওয়ার আবেগ, এটা তো আর আসলে প্রকাশ করা যাবে না। এটা উপরওয়ালা জানে আর আমি জানি। শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। দ্রুত সম্পন্ন হচ্ছে আনুষ্ঠানিকতা, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক বলছেন মুসল্লিরা। বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর ঘর ধরে আমরা পুরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি। যদিও এটা আমার প্রথম, এর আগে আমি যাইনি, কিন্তু যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেশের জন্য দোয়া করব, ময়মুরবির জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব।
হজ অফিসের পরিচালক জানান, এবার আগেই ভিসা ইস্যু হয়েছে, যার ফলে কোনো ভোগান্তির সম্ভাবনা নেই। বাধ্যতামূলক নুসুক কার্ড অনেকে বাংলাদেশ থেকেই নিয়ে যাচ্ছেন, বাকিরা সৌদি বিমানবন্দরে নেমেই সংগ্রহ করবেন। এবছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগেই কিন্তু নিবন্ধিত হজ যাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সকল হজ যাত্রীদেরকে এই বিষয়ে সবিনয় অনুরোধ করতে চাই যে তারা যেন প্রতিটা মুহূর্তে নুসুক কার্ড তাদের সঙ্গে রাখেন এবং নুসুক কার্ড অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেন। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:30টায় সৌদি আরবে পৌঁছায়। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। এখানে সৌদিয়ানরা প্লাস এখানে যারা বাঙালি আমাদের এমবেসি থেকে ছিলেন, ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি। তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছে, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। হজযাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর থেকে পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট। ইবাদতের এই সফরে স্বস্তির শুরু শেষ পর্যন্ত বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা হজ যাত্রীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি IMF। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী এমন তথ্য জানিয়ে বলেছেন, কিছু বিষয়ে আরও আলোচনা দরকার হবে। IMF-এর সাথে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ মিলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে চলছে আলোচনা। সংস্থাটির এবারে বসন্তকালীন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সফররত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইডলাইনে নীতি নির্ধারণী দ্বিপাক্ষিক বৈঠক। আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে। আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিনটাইম IMF-এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। রাজস্ব ব্যবস্থাপনা, ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কার বিষয়ে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে IMF। অর্থমন্ত্রী আশাবাদী, সংস্কার চালিয়ে যেতে সরকারের পাশে থাকবে সংস্থাটি। রাজস্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে যে আলোচনা হয়েছে ভেরি পজিটিভ, এবং অন্য যে ইস্যুগুলো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইনড করা হচ্ছে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বিএনপির দেওয়া নির্বাচনী ইস্তেহারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোটামুটি বিএনপির নির্বাচনী যে ইস্তেহারটার সাথে অ্যালাইন হয়েছে, এর মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করবো, এখানে যে সমস্যাগুলো সমাধান করবো, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। সমাপনী সংবাদ সম্মেলনে IMF-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌদি আরবে অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতাও চাওয়া হয়েছে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2 জুলাই থেকে শুরু হচ্ছে বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC ও সমমান পরীক্ষা। শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি জানানো হবে। এছাড়া যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া SSC পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু থাকবে না। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী আনম এহসানুল হক মিলন। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সব বোর্ডে হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। এ অবস্থায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টর মাঝে ব্যাপক আগ্রহ। সরকারি ছুটির দিন শনিবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বসে বৈঠক। পরে যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই হবে HSC পরীক্ষা। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা HSC সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব, এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি, এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব।
এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত। এ সময় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা নিয়েও কথা বলেন মন্ত্রী। এই সামনে যে 21 তারিখে এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা শুরু হয়েছে, বিশেষ করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নজরে আনা হয়। সেখানে নীরব বহিষ্কারের বিষয়ে বলা আছে, প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা থাকে অথবা দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে নীরব বহিষ্কার করা যাবে। এ আইনের অপব্যবহার হতে পারে ভেবে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। পরে দ্রুত নীতিমালা সংশোধন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তারা যেন পরীক্ষা ঠিকমতো নেন, মানসম্মত লেখাপড়া করান, আমরা সেদিকে যাচ্ছি, আমরা পরীক্ষার্থীদের পিছনে ছুটছি না। আল আমিন কখন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালী বাধা তো বটেই, তবে সবচেয়ে বড় বাধা অন্তর্বর্তী সরকারের সাথে মার্কিন বাণিজ্যিক চুক্তি, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের দ্রুত রিফর্ম কমিটি গঠন এবং কি কি সংস্কার করতে হবে সেটি জানানোর আহ্বান তিনি জানিয়েছেন। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেছেন, অতীত দুর্নীতির কারণে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা যায়নি। আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মধ্যে দাঁড়িয়ে তারা তাদের যাত্রা। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ প্রতিপাদ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রাক বাজেট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আগামী বাজেটে জ্বালানি খাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আনতে হবে কাঠামোগত পরিবর্তন। তাছাড়া জ্বালানির ভর্তুকি পুনর্বিবেচনার কথাও জানান তিনি। তো আমার দেশের ভিতর ভূখণ্ডে, মূল ভূখণ্ডে এবং সমুদ্রে উভয় ক্ষেত্রে জ্বালানি আরও আবিষ্কার করার যাওয়ার এর চেয়ে বড় প্রয়োজন আর কিছু নাই। এটাকে নিশ্চিত করতে হবে আগামী বাজেটে। একই রকমভাবে আমরা এই মুহূর্তে যে ভর্তুকি দিচ্ছি জ্বালানির ক্ষেত্রে, সেই ভর্তুকিরও পুনর্বিবেচনা করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, আইএমএফ-এর ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা অর্থনীতির জন্য দুঃসংবাদ। তাছাড়া সুষম বাজেট না হলে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন যেভাবে চলছি, তাতে আমাদেরকে এই ক্রান্তিকালে একটা সংযমী বাজেট, একটি পরিকল্পিত বাজেট, একটি নিম্ন মধ্যবিত্ত আয়ের সুরক্ষার বাজেট, দ্রব্যমূল্য যাতে না বাড়ে, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি যাতে না বাড়ে, সেই বাজেট আমাদেরকে করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তাদের প্রতিপক্ষ ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 20 বছরে বাংলাদেশ গণতন্ত্রের দেখা পায়নি। ভোলায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সকালে ভোলা সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের জনগণ সকল অত্যাচার উপেক্ষা করে রাজপথে নেমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব না। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও জানান, 2024-এর আন্দোলন সারা বিশ্বের দৃষ্টি কেড়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবেন বলে স্পিকার আশা করেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জনজীবনে যে সংকট নেমে এসেছে তা শিগগিরই কেটে যাবে বলেও প্রত্যাশা তার। জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য এবং আগামী দিনে আপনার গুম, খুন এবং নির্যাতনের মধ্যে দিয়ে দেশবাসী 16-17 বছর কাটিয়েছে, তার থেকে আজ আমরা মুক্ত। আমরা আশা করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এই দেশে মানুষের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে কিশোর অপরাধীদের সংঘর্ষে নিহত আসাদুল হত্যায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তাদেরকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকসহ 10টির অধিক মামলা রয়েছে। নিহত লম্বু আসাদুলের বিরুদ্ধে মাদকসহ 6টি মামলা রয়েছে। 16 এপ্রিল বন্ধুর মাধ্যমে ডেকে নিয়ে আসাদুলকে কুপিয়ে হত্যা করে গ্রেফতার এই 4 জন। গ্রেফতার আক্তারের সাথে নিহত আসাদুলের পূর্ব বিরোধ ছিল। পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকা বড় হওয়ায় একসাথে অভিযান চালানো সম্ভব হয় না। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরও জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরও জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরও নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব।
রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকার দায়িত্ব পালনকালে সালাউদ্দিন নামের এক নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পিবিআই। পিবিআইয়ের পশ্চিম আগারগাঁও অফিসে সংবাদ সম্মেলনে আসামি গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। গত 13 এপ্রিল পল্লবী আবাসিক এলাকায় একটি রিকশা প্রবেশ করতে গেলে ওই নিরাপত্তা কর্মী বাধা দেন। ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা কর্মীকে বেধড়ক পেটায় রিকশা চালক সাগর। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে পিবিআই। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি। হাত দিয়ে সে কিল ঘুষি মারে, ব্যাপকভাবে এলোপাতারিভাবে মারপিট করে এবং সে যেহেতু 55 বছরের সিকিউরিটি গার্ড, বয়স্ক লোক, শারীরিকভাবে দুর্বল ছিল, সেজন্যই হয়তো এই ঘটনাটা ঘটে থাকে। আমরা তার ডিটেলসটা নিয়েছি, খোঁজখবর নিচ্ছি, তবে তার পিসিবিআর তেমন কোনো গুরুতর কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। পাবনার চাটমোহরের 3য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে পুলিশ জানিয়েছে বাড়ির পাশে খেলতে যায় স্কুল ছাত্রী। এ সময় অভিযুক্ত কিশোর তুষার মেয়েটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে চাটমোহর থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত কিশোর তুষার ইসলামকে গ্রেফতার করে, যাকে আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাকুন্দিয়া থানার ওসি সহ অন্তত 15 জন আহত হয়েছে। পুলিশ জানায় শুক্রবার বিকেলে উপজেলার পৌর সদরের টানলক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপক্ষের খেলোয়াড় সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, এক পর্যায়ে বাকবিতণ্ডা, এরপরে সংঘর্ষ। আজ সকাল থেকে আবারও 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 15 জন আহত হন। বর্তমানে ওই এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কুষ্টিয়ায় প্রশাসনের সাথে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে আলোচনার সভা হয়। এ সময় বাস মালিকদের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের 2 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। পরে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার ভোর 5টা থেকে ধর্মঘট পালন করে জেলার পরিবহন শ্রমিকরা। অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে করে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয় সাধারণ যাত্রীদের। জেলার শ্রমিক ইউনিয়ন জানায় শ্রমিকদের 2টি বাস 2 রুটে পূর্ণাঙ্গভাবে চলাচলের অনুমতি ও মালিক সমিতির বাস চলাচলে পাওয়া সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার দাবি জানান তারা। সরকার গঠনের পর থেকেই বিএনপি মানুষের কল্যাণে কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজুর এলাকার ঝিনাই নদীর উপর নির্মাণ হওয়া ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ঝিনাই নদীর উপর 282 মিটারের গ্রেডার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে 29,96,26,748 টাকা। এই ব্রিজটির নির্মাণ হয় বাসাইল উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ এখন সরাসরি টাঙ্গাইল জেলা শহরে যাতায়াত করতে পারবে। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ ইতোমধ্যেই শুরু হয়েছে। চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে কুষ্টিয়া ড্যাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। সেখানে একটি চলমান ট্রাস্টি বোর্ডকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া ভেঙে দেওয়া আইনসম্মত নয়। প্রবীণ চিকিৎসকদের সাথে অসভ্য আচরণের ঘটনায় ডাক্তারদের মধ্যে হতাশা, ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। এর আগে 13 এপ্রিল খুলনায় বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ড্যাবের সভাপতি প্রবীণ চিকিৎসক নেতা রফিকুল হক বাবলুকে লাঞ্ছনা করে ট্রাস্টি বোর্ড থেকে অপসারণ করা হয়। সন্ত্রাসী মত সৃষ্টিকারী খুলনা 5 আসনের এমপি আলী আসগর নবী মাননীয় এমপি সাহেবের উপস্থিতিতে যেভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শেষ হয়েছে রিহাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ। সকাল 10:40 ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত চলে। ভোট দিয়েছেন মোট 570 জন, এর মধ্যে ঢাকায় 512 জন, চট্টগ্রামে 58 জন। এবার পরিচালকদের পাশাপাশি প্রত্যক্ষ ভোটে সভাপতি সহসভাপতিদেরও নির্বাচিত করছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহাব সদস্যরা। সংগঠনের সদস্যরা বলছেন, নতুন নেতৃত্বের হাত ধরে ব্যবসায় গতি আসবে, কেটে যাবে মন্দা। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় নির্ধারিত সময়ের 40 মিনিট পর। মূলত সিসিটিভি ক্যামেরা জটিলতায় ভোট গ্রহণে বিলম্ব হয়। আগে সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব ঠিক হলেও 2024 সাল থেকে আবারও নির্বাচনে ফেরে সংগঠনটি। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সংগঠনের সদস্যরা। অনেকদিন পর ভোট হচ্ছে, সো ইটস আ গুড ফিলিং ফর আস, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম পার্টিসিপেটিং ইন দিস ইলেকশন। সদস্যদের স্বার্থ নিয়ে সবাই কাজ করছে এবং একটা জবাবদিহিতার জায়গায় এসেছে। ভালো ক্যান্ডিডেট আমরা বাছাই করে আমরা রিহাবটাকে সুন্দর করে সাজাতে যাচ্ছি। যোগ্য নেতৃত্ব বাছাইয়ের জন্য আজকে আমরা ভোট দিচ্ছি। রিহাব নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রাম মিলে এবার 35টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 88 জন প্রার্থী। সদস্যদের কল্যাণ এবং আবাসন ব্যবসার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন প্রার্থীরা। সুষ্ঠু পরিবেশে ভোট নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। একজন প্রার্থী যখন আসে তখন তো বলবে যে অমুক আসছে, দেখেন ঠিক আছে কিনা, ঠিক মারেন, সেটা শোনার কোনো অপশন নাই। স্বচ্ছতা, সহযোগিতা, সার্ভিস টু দ্য মেম্বার্স অ্যান্ড ক্রিয়েটিং এ সিচুয়েশন যেখানে ব্যবসা বন্ধ হবে। অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা যাতে আগামীতে করতে পারি সেই জন্য আমাদের প্রত্যাশা যে আমাদের রিহাবের মেম্বাররা আমাদেরকে আবারও জয়যুক্ত করবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, দিনের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও পরে তা কেটে গেছে। ভোট গ্রহণ হয় শান্তিপূর্ণ পরিবেশে। ভোট গ্রহণ অনুষ্ঠান তো আসলে মোটামুটি ভালো আছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি আরও বেশি সুশৃঙ্খল করার জন্য। ভোটার আইডি কার্ডের পরে 2 জায়গায় ছবি আছে, আইডি কার্ডও ছবি আছে এবং ব্যালট পেপারও ছবি আছে। দুইটা না মিললে কেউ ব্যালট পেপার পাবে না। রিহাবের এবারের নির্বাচনে মোট ভোটার 673 জন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্য খাতে উদ্ভাবন ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নিতে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব ওরিয়েন্টেশন সেশন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী। তিনি চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী ইনোভেশন হাব গড়ে তোলার উপর জোর দেন উপাচার্য। প্রধান বক্তা ছিলেন প্রফেসর খন্দকার মামুন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রূপান্তর ও ইনোভেশন হাবের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। আর অনুষ্ঠানে ইন্টারঅ্যাক্টিভ আলোচনা প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এতে মতামত দেন। গাজীপুরের টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দুপুরে কলেজ প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 2 আসনের বর্তমান সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, সরকার উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ বরাদ্দ নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে সকলের প্রতি আহ্বানও জানান। এ সময় ট্যালেন্ট পুল ও জেনারেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার। নানা আয়োজনে ঢাকার ফোকাস স্কুলে হয়ে গেল বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিশুদের মাঝে এশীয় সংস্কৃতি বিকাশে এই আয়োজন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নাচ, ফ্যাশন শো, কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের সৃষ্টিশীলতা সবার সামনে তুলে ধরে। পান্তা ইলিশ, মাটির তৈজসপত্র, বাঁশ, বেতের সামগ্রী সহ হরেক রকমের পিঠা, খাবারের স্টল পরিদর্শন করেন দর্শনার্থীরা। এছাড়া ক্ষুদে শিক্ষার্থীদের হাত মেহেদি লাগানোর পাশাপাশি মুখে আলপনা এঁকে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকরা বলেন, মেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করাই আয়োজনের মূল লক্ষ্য। আনন্দ উদযাপনে শিক্ষার্থীদের সাথে যোগ দেন অভিভাবক, শিক্ষকরা।
ঐতিহ্যের সাথে বর্তমানের শিশুদের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা যাতে না থাকে এজন্য আমরা পুতুল নাচ, বায়োস্কোপ এবং ট্রেডিশনাল বাংলাদেশের কালচারাল যে দিকগুলো আছে সেই দিকগুলো ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ অমান্য করায় দুটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আইআরজিসি। জাহাজ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সমুদ্র পথের নিরাপত্তায় আয়োজিত কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, ইরান বন্ধ ঘোষণা করার পরও একটি নৌবহর ওই জলপথটি পাড়ি দেওয়ার চেষ্টা করে। গানবোটের মাধ্যমে দুটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়, তবে এখনও এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এরই মধ্যে হরমুজ প্রণালী পাড়ি না দেওয়ার জন্য রেডিওর মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে আবার গুরুত্বপূর্ণ পথটিতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আজকের সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।